আতঙ্ক গল্পের আগের পর্বে আপনারা জেনেছিলেন যে লোকেশ ও বিমানের সাথে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং তারা লাস্ট পর্যন্ত সহ্য না করতে পেরে তারা তাদেরই এক পরিচিত পুলিশ অফিসার প্রত্যুষ বাবুর কাছে যান এবং সেখানে তারা তাদের সাথে ঘটা পুরো ঘটনার বিবরণ দেন এবং সব শুনে প্রত্যুষবাবু বলেন যে সুব্রতকে তার একটু হলেও সন্দেহ হচ্ছে, কারণ সুব্রত আমেরিকা থেকে ফেরার পরই এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। এরপর থানা থেকে বেরিয়ে সতর্ক দৃষ্টিতে চারাদিক তাকালো দুজনে। অতর্কিতে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। সেই লোকটা কোথাও নেই। বাড়িতে ফিরতে পেরেছে দুজনে। পথে কোনো বিপদ ঘটেনি। এমন উটকো অশান্তি কেন যে হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল, আর কবেই যে এর হাত থেকে রেহাই পাওয়া যাবে কে জানে বাবা। লোকেশ বাড়ি থেকে বেরোলেই কেমন যেন স্বাভাবিকতাটা হারিয়ে ফেলে। এদিক ওদিক তাকায় ভয় ভয়। প্রত্যেক মুহূর্তেই মনে হয় এই বুঝি সেই লোকটা সামনে এসে দাঁড়ালো, আর পুলিশকে জানানোর জন্য অভিযুক্ত করে প্রতিশোধ নিতে হাতে উদ্ধত রিভলভার থাকতেই পারে। রাত 10টা নাগাদ বিমানের ফোন এলো। বিমানের উত্তেজিত কণ্ঠস্বর, আমি আজ সন্ধ্যে 6টা নাগাদ সুব্রতকে গড়িয়াহাটের মোড়ে দেখেছি। ও তখন অত্যন্ত ব্যস্ত হয়ে গোলপার্কের দিকে হেঁটে যাচ্ছে। আমি জানিস ওকে কত ডাকলাম, সাড়াই দিল না। তুই প্রত্যুষবাবুকে জানিয়ে দে রে, সুব্রত কলকাতাতেই আছে। এ কি করে সম্ভব? তুই তো এয়ারপোর্টে গিয়েছিলি ওকে সিএফ করতে। ও আমেরিকায় পৌঁছেই আবার চলে এসেছে। তুই বোধহয় সুব্রতর মতো চেহারার অন্য কাউকে দেখেছিস। বিমান পুরোপুরি নিঃসন্দেহ ও সুব্রত ছাড়া আর কেউ নয়, কিন্তু লোকেশকে কিভাবে বোঝাবে ও সুব্রত ছাড়া অন্য কাউকে দেখেনি। বিমান বলল, ঠিক আছে, তুই যখন আমার কথা বিশ্বাস করতে পারছিস না, আমি এ ব্যাপারে তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। বিমান টেলিফোনে কথা বন্ধ করলেও লোকেশের মনে কিন্তু দিদার বীজখানা রোপণ করতে পেরেছে। বিমানের সঙ্গে সুব্রতর ঘনিষ্ঠতা একটু বেশি। ও ভুল দেখেছে, এ কথাটা ঠিক মেনে নেওয়া যায় না। কিন্তু সুব্রতই বা কেন আবার ফিরে এসেছে? আবার বিমানের ডাকা সাড়াই বা দেয়নি কেন? এই দুটো প্রশ্নের উত্তর কি খুঁজে পাওয়া যাবে? রাত প্রায় 12টা। লোকে শুতে যাবার কথা ভাবছিল, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। জানালার সামনে দাঁড়িয়ে রাতের রাস্তা দেখছে। মাঝে মাঝে দু একটা গাড়ি তীব্র গতিতে চোখের আড়ালে চলে যাচ্ছে। পথে লোক নেই বললেই চলে। একটি লোক চলতে চলতে থমকে দাঁড়িয়ে লোকেশের দিকে তাকালো। এই তো সেই লোক, এত রাতে এদিকে এসেছে কেন? এবার কি এই বাড়ির ঠিকানা জোগাড় করেছে? লোকেশ ওর দৃষ্টি এড়াতে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল। বুক আতঙ্কে কাঁপছে। এত রাতে যে ঠিকানা হাতে পথে পথে ঘুরে বেড়াতে পারে, সে কি সাধারণ মানুষ হতে পারে? কেমন অস্বস্তি যেন লোকেশকে অস্থির করে তুলেছে। বিছানায় এসে শুয়ে পড়ল। এবার ওকে ঘুমোতেই হবে। পরের দিন সকালে কাগজ পড়তে পড়তে দ্বিতীয় পাতায় এক শোক সংবাদ দেখে চমকে উঠল লোকেশ। আরে, এ তো সুব্রতর ছবি। তার নিচে লেখা রয়েছে জন্ম ও মৃত্যুর তারিখ। তারপরে লেখা, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আকস্মিক দুর্ঘটনায় তোমার মৃত্যুতে আমরা শোকাহত। তুমি যেখানেই থাকো সুখে থাকো। লোকেশের কাছে যে ঘটনা ছিল অজানা রহস্যে ঢাকা, তা আজ পুরোপুরি স্পষ্ট। সুব্রতর মৃত্যু ওকে প্রায় হতাশায় আচ্ছন্ন করে দিয়েছে। চোখে জল, তাই সুব্রতর ছবিটা অনেকটা ঝাপসা হয়ে এলো। লোকেশ এখন চাইছে সেই আগন্তুক লোকটি সেই ঠিকানা লেখা কাগজটা নিয়ে আবার তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু আর হয়তো সে কোনোদিনই তাকে দেখতে পাবে না।